একটি গ্রামে সীমা তার বাবা মায়ের সাথে থাকতো। সীমা খেলাধুলা করতে ভীষণ ভালোবাসতো। তার ঘরে খেলাধুলা করার জন্য অনেক জিনিস ছিল। সীমা বিকেল বেলা তার ঘরে বসে খেলছিল। মা সীমা, তুমি ঘরের এই কি অবস্থা করে রেখেছো? সবকিছু এলোমেলো হয়ে আছে। তুমি যাও, বাহিরে যাও। আমি এই সবকিছু গুছিয়ে রাখছি। যাও, বাহিরে যাও। না মা, আমি আরো কিছুক্ষণ খেলবো। এখন আমি বাইরে যাব না। তুমি বাহিরে গিয়ে খেলো, যাও। আমার অনেক কাজ বাকি আছে। আচ্ছা ঠিক আছে, বাইরেই খেলতে যাচ্ছি। এই বলে সীমা হাতে কিছু খেলনা জিনিস নিয়ে বাইরে চলে গেল আর খেলতে লাগলো। খেলতে খেলতেই সীমা কিছু দূর চলে গেল। সীমার চোখে একটা পুতুল দেখতে পেল। আরে বাহ, কি ওটা যে এত চকচক করছে? যাই গিয়ে দেখি তো কি ওটা। এই বলে সীমা আরো কাছে গেল। দেখলো একটা সুন্দর পুতুল। পুতুলটা চকচক করছে আর দেখতেও অনেক সুন্দর। আরে বাহ, আমি তো এমন পুতুল খুঁজছিলাম, কি সুন্দর দেখতে। আমি বরং এটাকে বাসায় নিয়ে যাই, মা এটা দেখলে অনেক খুশি হবে। এই বলে সীমা পুতুলটাকে হাতে তুলে নিল আর বাসার দিকে যেতে লাগলো। বাসায় গিয়ে সীমা তার মাকে ডাকতে লাগলো। মা, মা, দেখে যাও আমি কি নিয়ে এসেছি। দেখে যাও মা। দেখি, কি নিয়ে এসেছো? এই দেখো একটা পুতুল। দেখো পুতুলটা কত সুন্দর। আমার একে অনেক ভালো লেগেছে। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি যে পুতুলটা অনেক সুন্দর। কিন্তু তোমাকে এই পুতুলটা কে দিল? কোথায় পেলে তুমি এটা? আমাকে এটা কেউ দেয়নি মা, আমি এটা রাস্তায় পেয়েছি। এখন থেকে এই পুতুলটা আমার কাছেই থাকবে। না মা, বাহিরের জিনিস একদম নিতে হয় না। ভালো নাকি খারাপ কে জানে, বলো। তুমি এটাকে যেখানে পেয়েছো আবার সেখানেই ফেরত দিয়ে আসো। আমি তোমাকে আর একটা নতুন পুতুল কিনে দিব। না না, আমার অন্য কোনো পুতুল চাই না, আমার এই পুতুলটাই লাগবে। না মা, এভাবে জেদ করতে নেই। যাও, পুতুলটা যেখানে পেয়েছো সেখানেই রেখে আসো, হ্যাঁ। না না, এটা আজকে থেকে আমার সাথেই থাকবে। এই বলে সীমা পুতুলটাকে নিয়ে সেখান থেকে ঘরে চলে যায়। রাতে সীমা দাদু সীমার ঘরে আসে। আরে দাদু ভাই, কি করছো? দাদু দেখো, আমি এই পুতুলটা পেয়েছি। পুতুলটা দেখতে অনেক সুন্দর না দাদু? হ্যাঁ, অনেক সুন্দর, কিন্তু পুতুলটার মাঝে অদ্ভুত কিছু আছে। আরে দাদু কি বলছো? চলো আমরা দুজনেই পুতুলটার সাথে খেলি। আচ্ছা দাদু ভাই। তারপর তারা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। তখনই পুতুল থেকে আওয়াজ আসতে লাগলো। কে 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 এভাবে হাসছে? মা, মা। এভাবে সীমা মা মা বলে ডাকতে লাগলো। আর সীমার মা দৌড়ে সীমার কাছে চলে এলো। কে জানি হাসছে মা। এই ঘরে হয়তো কেউ আছে মা। আমার তো খুব ভয় লাগছে। কি হয়েছে মা? এভাবে ডাকলে কেন? কই মা, এখানে তো কেউ নেই। তুমি মনে হয় স্বপ্ন দেখেছো, এখন ঘুমিয়ে পড়ো। না মা, আমি একাই ঘুমাতে পারবো না। তুমি আমার সাথে থাকো আজকে। আচ্ছা মা, ঠিক আছে, আমি তোমার সাথেই আছি, তুমি ঘুমাও এবার। এরপর সীমার মা ঘুম পাড়িয়ে দিল। পরের দিন সকালে আবার সেই পুতুল নিয়ে খেলতে লাগলো। তখন সেখানে সীমার মা এলো। তোমাকে বলেছিলাম এই পুতুলটা নিয়ে খেলো না। যেখানে পেয়েছো সেখানে ফেরত দিয়ে আসো। আমার কথা তো শুনছোই না। এই পুতুলটা পেয়ে আমার অনেক ভালো লাগছে মা, তাই এ আমার কাছেই থাকবে। আচ্ছা, যা ইচ্ছে করো তুমি। এই বলে সীমার মা রাগ করে রান্নাঘরে চলে গেল। এভাবেই কিছুদিন যেতে লাগলো। আস্তে আস্তে সীমার মা কিছু খেয়াল করলো যে সীমা আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। সীমা তার কোনো কথাই শুনছে না। এই মেয়ে তো দেখছি যত বড় হচ্ছে আমার কথা ততই এড়িয়ে চলছে। সব ওই পুতুলটার জন্য হচ্ছে না তো। আমাকে পুতুলটার উপর নজর রাখতেই হয়।
একদিন রাতে সীমার মা সীমার সাথে ছিল। তখন সীমার মা হাসির আওয়াজ শুনতে পেল। আর এই আওয়াজ পেয়ে সীমার মা ঘুম থেকে উঠে পড়লো আর দেখলো সে পুতুল সারা বাড়ি হাঁটছে আর হাসছে। কি মজা! এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো আর এখান থেকে কোথাও যাব না। হায় ভগবান, এটা তো ভুতুরে পুতুল। এই পুতুল এই বাড়িতে থাকলে তো আমার মেয়েকে ছাড়বে না। যে করেই হোক এই পুতুলকে বাড়ি থেকে বের করতেই হবে। তারপর সীমার মা ঘুমিয়ে পড়লো। পরদিন সকালে সীমার মা যখনই পুতুলটাতে ধরতে যাবে তখনই পুতুলটা বলে উঠলো, এই তুমি আমাকে ধরবে না, না হলে আমি এই বাড়িতে আগুন লাগিয়ে দেব। আরে কে তুমি? কি চাই? এখানে এসেছো কেন? আমি তোদের সবাইকে মেরে ফেলবো, কাউকে এই বাড়িতে থাকতে দেব না। এমন হাসির আওয়াজ শুনে সেখানে সীমা ও সীমার দাদু চলে আসে। কে হয়েছে বৌমা? এভাবে কে হাসছে? বাবা বাবা, এই পুতুল ভালো না। এই পুতুল একটা সাধারণ পুতুল নয়, এটা একটা ভুতুরে পুতুল। এই পুতুল আমাদের সবাইকে মেরে ফেলবে বাবা। আরে বৌমা, কি বলছো এসব? দাঁড়াও, আমি একে ফেলে দিয়ে আসি। না বাবা, ওকে ধরবেন না আপনি। এই বলে সীমার দাদু সে পুতুলটাকে ধরতে যায় আর তখনই পুতুলটা বলে, এই ধরবি না আমাকে, না হলে তোদেরকে আমি মেরে ফেলবো। না বাবা, আপনি ওকে ধরবেন না। আমি দেখছি কি করা যায়। বৌমা, তুমি তাড়াতাড়ি পুজোর ঘর থেকে গঙ্গা জল নিয়ে আসো, আমি সীমাকে দেখছি। এই কথা শুনে পুতুলটি সীমার দাদুর কাছে গেল আর তার গলা টিপে ধরলো। কে? তুই আমাকে গঙ্গা জল দিয়ে মারতে চাস? তার আগেই আমি তোকে মেরে ফেলবো। বৌমা, তাড়াতাড়ি আসো, না হলে এই পুতুল আমাকে মেরে ফেলবে। এই, তুমি আমার দাদুকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার দাদুকে। ভুতুরে পুতুল সীমার দাদুর গলা টিপে ধরলো, যার কারণে সীমার দাদু নিঃশ্বাস নিতে পারছিল না। আর তারপর সীমার মা দৌড়ে গিয়ে সেই গঙ্গা জল নিয়ে আসে আর পুতুলের গায়ে ছিটিয়ে দিল। আহ! বাঁচাও, আমাকে বাঁচাও! তোরা কাজটা ঠিক করলি না। তারপর পুতুলটি আগুনে পুড়তে লাগলো আর অবশেষে মারা গেল। তখন সীমা বলল, মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কথা শুনিনি আর তাই আজকে এমনটা হয়েছে। দাদু, তুমি ঠিক আছো তো? হ্যাঁ দাদু ভাই, আমি ঠিক আছি। বড়দের কথা শুনতে হয় মা। দেখলে তো আজ কত বড় একটা বিপদ হতে ধরতো। আর কখনো এরকমটা করবে না। আচ্ছা মা, ঠিক আছে, আমি আর কখনোই এমনটা করব না। সব সময় তোমাদের কথা মতো চলবো। আরে ও লালু দাদা, লালু দাদা। কি রে, কি হয়েছে রে? আরে দাদা, নৌকা নিয়ে কবে বের হবে শুনি? আমায় যে একটু ওই পারে যেতে হবে। নদীর পাড়ে গিয়ে দেখি তুমি সেখানে নেই, তাই সোজা বাড়িতে চলে এলাম। হ্যাঁ রে, এই বের হচ্ছিলাম আর তাতেই তুই চলে এলি। চল চল, এবার যাওয়া যাক। চলো যাই তাহলে। এরপর লালু আর সেই লোকটি নদীর পাড়ে চলে এলো আর নৌকা নিয়ে যেতে লাগলো। লালু নৌকার সাহায্যে সবাইকে এপার থেকে ওপারে নিয়ে যেত। এই যে এসে পড়েছি, যা এবার তোর কাঁধে চলে যা। এই নাও তোমার টাকা। আমি চললাম, বিকেলে আবার এখানে থেকো, তখন তো বাড়িতে যেতে হবে। আমি তো সারা দিন এই নদীর এপার ওপারেই থাকবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এরপর সে লোকটি সেখান থেকে চলে যায় আর লালু সারাদিন তার কাজ করতে থাকে। আস্তে আস্তে রাত হয়ে যায়। তখন লালুর বউ তার মেয়েদেরকে বলে, কি রে, তোদের বাবা তো এখনো এলো না, রাত তো অনেক হয়েছে।
আরে মা, তুমি বাবাকে নিয়ে এত ভেবো না তো। দেখবে বাবা ঠিক সময়ে চলে আসবে। ওই দেখো, বাবা চলে এসেছে। আমি গিয়ে দরজাটা খুলছি। কি ব্যাপার বাবা, তুমি আজ এত দেরি করলে যে? নদীর পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তাটার একটু সমস্যা হয়েছে, যার কারণে সব গাড়ি চালানো বন্ধ করে দেওয়া হয়েছে। আর এজন্যই সবাই নদী পথে যাতায়াত করছে। আর সেখানে তো শুধু আমারই নৌকো আছে, তাই সবাইকে দিয়ে আসতে হলো। ও, এজন্যই বুঝি তোমার এত দেরি হলো আসতে। হ্যাঁ রে মা, তাদের সবাইকে নিয়ে আসতে হলো যে। এবার আমায় কিছু খেতে দে তো মা, আমার অনেক খিদে পেয়ে গেছে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমায় খাবার দিচ্ছি। এরপর লালুর মেয়ে লালুকে খাবার খেতে দেয় আর সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা একে মা, বাবা এখনো ঘুম থেকে উঠছে না কেন? বাবার কি কিছু হয়েছে নাকি? আমি তো রান্না করছি, তুই গিয়ে একটু দেখে আয়। এরপর মনীষা তার বাবার কাছে যায় আর বাবার কপালে হাত দিয়ে দেখে। আরে এ কি, বাবার শরীর তো অনেক গরম, বোধহয় জ্বর এসেছে। মাকে গিয়ে বলে আসি। মা, ও মা, বাবার শরীরে তো অনেক জ্বর, এজন্যই বাবা বিছানা থেকে উঠতে পারছে না। কি বলিস? তাহলে তো তোর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এরপর তারা ডাক্তারের কাছে যায় আর লালুর চিকিৎসা করায়। এক সপ্তাহ পার হয়ে যায় কিন্তু লালু সুস্থ হয় না। তোর বাবা যে এখনো সুস্থ হচ্ছে না, এবার সংসারের হালটা কে ধরবে? কি যে হবে এবার আমাদের বুঝি না খেয়ে থাকতে হবে। তুমি কোনো চিন্তা করো না, বাবার কাজটা না হয় আমি করব। তুই কি মাঝের কাজ করবি নাকি? না না, এসব কাজ করতে হবে না, মাঝের কাজ শুধু ছেলেরাই করে। তুমি এসব নিয়ে ভেবো না তো, আমি সব কিছু করতে পারবো। না মা, আমি দিদিকে একা যেতে দেব না, দিদির সাথে আমিও থাকবো। আচ্ছা ঠিক আছে, তোরা যেহেতু এত করে বলছিস তাই কাল থেকে কাজ শুরু করে দে। তোদের বাবা সুস্থ হলে সেই এই কাজটি করবে। আচ্ছা মা, ঠিক আছে, তুমি বাবার খেয়াল রেখো। পরদিন সকালে তারা দুই বোন মিলে নদীর পাড়ে চলে গেল। তারা দুই মাঝি বোন মিলে কাজ করতে লাগলো, সবাইকে নৌকা নিয়ে নদী পারাপার করাতে লাগলো। হ্যাঁ দিদি, তুমি তো অনেকক্ষণ থেকে বৈঠা বাইছো, এবার আমাকে দাও, তোমার তো হাত ব্যথা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার তুই কর তাহলে। এরপর তারা দুই বোন এক এক করে কাজ করতে লাগলো। এভাবেই অনেক দিন চলে গেল। তাদের উপার্জিত টাকা দিয়েই তাদের সংসার চলতো। আর একদিন রাতে তারা দুই বোন বাড়ির দিকে আসতে লাগলো। হ্যাঁ দিদি, নৌকাটি এবার ভালোভাবে বেঁধে রেখে দি, রাত যে অনেক হলো, বাড়িতে যেতে হবে। হ্যাঁ চল, বাসায় যাই এবার। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। আরে কে এভাবে বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছে? দিদি চল তো ওইদিকে গিয়ে দেখি। এরপর তারা দুই বোন মিলে আওয়াজ শুনে শুনে সেই দিকে যেতে লাগলো। তখনই সেখানে এক বৃদ্ধকে দেখতে পেল। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন দেখতে পেল। আরে, এ যে এক বৃদ্ধ লোক, আর আপনার কি হয়েছে? দিদি, উনি তো অনেক আঘাত পেয়েছে,
ওনাকে বাড়িতে নিয়ে চলো। তারা দুই বোন মিলে সে বৃদ্ধ লোকটিকে বাড়িতে নিয়ে এলো। আর সেই লোকটির ভালোভাবে চিকিৎসা করাতে লাগলো, যার কারণে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে গেল। আপনি এবার ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনার মেয়েরা আমাকে একদম সুস্থ করে দিয়েছে। আপনার মেয়ে দুটো অনেক ভালো। আমি একজন সাধু বাবা। দুজন সন্ত্রাসী আমায় এভাবে আক্রমণ করেছিল। তারা চাইতো না আমি সবার উপকার করি। তারা আমাকে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল। আর আপনার মেয়েরা আমাকে সুস্থ করে তুলেছে। তাহলে তো খুব ভালো কথা। আপনি সুস্থ দেখে আমাদের অনেক ভালো লাগছে। কিন্তু আপনি শুয়ে আছেন কেন? আপনার কি হয়েছে? আমি অনেক দিন থেকে অসুস্থ। আমার মেয়েরা সব চিকিৎসা করিয়েছে, কিন্তু আমি সুস্থ হচ্ছি না। এ কথা শুনে সে বৃদ্ধ তার থলি থেকে কিছু পাতা বের করে দেয় আর বলে, এই পাতার রস করে খেয়ে নেবেন। এবার আমি আসি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। সে বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে গেল। আর মনীষা তার বাবাকে সে পাতার রস বানিয়ে দিল। লালু 3 দিন সে পাতার রস করে খেলো। আর 3 দিন পর, মারে, আমার তো এখন অনেক ভালো লাগছে। আমি তো হাঁটতেও পারছি। আরে বাবা, তাই তো, সেই সাধু বাবার ঔষধি পাতা তো কাজে লাগলো। হ্যাঁ রে মা, এবার আর আমাদের কোনো অসুবিধে হবে না। হ্যাঁ বাবা, আর ওই সাধুকে অনেক ধন্যবাদ, তোমাকে একদম সুস্থ করে দিয়েছে। লালু সুস্থ হওয়ার পর তারা আগের মতো সুখী দিন কাটাতে লাগলো। মা শিলা, শিলা, কোথায় গেলি রে মা? হ্যাঁ বাবা, বলো। তোর রান্না হয়েছে? আমার যে অনেক খিদে পেয়েছে রে মা। হ্যাঁ বাবা, হয়েছে, আমি তোমার জন্য খাবার আনছি। এই বলেই শিলা তার বাবার জন্য খাবার এনে দিল। আর মোড়ল খাবার খেয়ে বাজারে চলে গেল। মোড়লের একটি মেয়ে ছিল। মোড়ল তার মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলো। সে গ্রামে বাস করত শিমুল। শিমুল একজন চাষি। সে চাষাবাদ করত। অন্যদিকে শিলা ছিল অনেক কালো, যার কারণে শিলার ভালো ঘরে বিয়ে হচ্ছিল না। একদিন মোড়ল তার কর্মচারীকে বলে, শোন লালু, আমার মেয়ের জন্য ভালো একটা পাত্র নিয়ে আসবি। গরিব হলেও সমস্যা নেই আমার, মেয়ে যেন সুখে থাকে। আচ্ছা মালিক, ঠিক আছে, আমি দিদির জন্য ভালো পাত্র খুঁজে আনবো। এসব বলে মোড়লের কর্মচারী সেখান থেকে চলে গেল। তখনই লালুর সাথে শিমুলের দেখা হলো। আর শিমুল বলে উঠলো, আরে ওই লালু দাদা, কোথায় যাচ্ছ তুমি? লালু দাদা,
আরে হ্যাঁ রে শিমুল, বল কি বলবি? বলছি যে কোথায় যাচ্ছ এই সময়? মালিকের মেয়ে আছে না শিলা, তার জন্য একটা ভালো পাত্র খুঁজতে হবে রে, এজন্যই বাড়ি থেকে বের হয়েছি। তা তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না নাকি? আমিও যে বড় হয়ে গেছি। তুই শিলাকে বিয়ে করবি নাকি রে? শিলা তো অনেক কালো, এজন্য কেউ বিয়ে করতে চায় না, তবে মেয়েটা অনেক ভালো। হ্যাঁ, আমিও তো জানি শিলা অনেক ভালো, তাই তো আমার কথাটা তোমায় বলে দিলাম। এটা তো খুবই ভালো কথা রে, আমি তাহলে মালিকের সাথে কথা বলে দেখি। আমি কি আর সাথে বিয়ে করতে চাচ্ছি নাকি? মোরলের একটাই মেয়ে, আর বিয়ে হলে সবকিছু আমার হবে। হা 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 হা। এই বলে শিমুল সেখান থেকে চলে গেল। আর মোড়লের কর্মচারী এসব কথা মোড়লকে জানিয়ে দিল। আর মোড়ল এ কথা শুনে অনেক খুশি হয়ে গেল। আর কদিন পরেই মোড়ল তার মেয়ের সাথে শিমুলের বিয়ে দিয়ে দিল। আর শিলা শিমুলের সাথে সংসার করতে লাগলো। এভাবে অনেকদিন চলে গেল। কি ব্যাপার, তোমায় যে বললাম তোমার বাবার কাছ থেকে কিছু টাকা আনতে, এখনো নিয়ে এলে না যে? সে কি কথা, সেদিন তো কতগুলো টাকা এনে দিলাম, আবার কেন যাব? আর বাবার কাছে এখন কোনো টাকা নেই। টাকা নেই মানে? তোমায় নিয়ে আমি সংসার করছি, এটাই তো অনেক। না হলে তুমি যে কালো, তোমায় তো কেউ বিয়ে করতো না। যদি টাকা এনে দিতে না পারো, তাহলে আমি আরো একটা বিয়ে করব। এসব তুমি কি বলছো? তাহলে আমার কি হবে? যা বললাম মাথায় রেখো। এখন আমি টাকা কোথায় পাবো? বাবার কাছে তো টাকা নেই, বাবার কাছে কিভাবে টাকা চাইবো? না না, আমি পারবো না টাকা চাইতে। শিলা তার স্বামীকে কোনো টাকা এনে দেয় না, যার কারণে শিমুল আর একটা বিয়ে করে নেয়। এসব দেখে শিলা অনেক কষ্ট পায়। আর একদিন শিমুল তার দ্বিতীয় স্ত্রীকে বলে, কি ব্যাপার, তুমি এভাবে মন খারাপ করে আছো কেন? কি হয়েছে? আমি তোমার ওই স্ত্রীর সাথে একসাথে সংসার করতে পারবো না। সে দেখতে কি কালো, ওর সাথে একই ছাদের তলায় আমি থাকবো না, বুঝলে তুমি? আচ্ছা ঠিক আছে, তোমার কথাই রইলো, আমরা আলাদা সংসার করব। পরদিন সকালবেলা শিমুল তাদের জন্য আলাদা করে ঘর উঠালো। আর এখন তার দুই সংসার। এসব দেখে শিলা কান্নায় ভেঙে পড়লো। হায় ভগবান, এ তুমি কোন পাপের শাস্তি আমায় দিচ্ছ? আমি যে আর নিতে পারছি না। মারে, আমি সব শুনেছি। চল মা, তুই আমার সাথে চলে আয়। বাবা, বাবা তুমি এখানে? হ্যাঁ রে মা, তোকে আর এখানে থাকতে হবে না, তুই আমার সাথে চল। না বাবা, আমি এখান থেকে কোথাও যাব না। এ যে আমার স্বামীর সংসার, এ সংসার ছেড়ে আমি কোথাও যাব না বাবা। এ কি, আর তোর একা সংসার রে মা? তোর স্বামীর যে এখন দুই সংসার হয়ে গেছে। ভগবান আমার কপালে যে এটাই রেখেছে বাবা। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি ভালো আছি।
তুমি চলে যাও বাবা। এ কথা শুনে শিলার বাবা সেখান থেকে চলে গেল। শিলা এভাবেই একা হাতে সংসার চালাতে লাগলো। অন্যদিকে শিমুল তার দ্বিতীয় স্ত্রীর সাথে অত্যাচার করতে লাগলো। কি হলো? টাকা কই এনেছো? আমার জমিতে সার দিতে হবে। তোমায় না বলেছিলাম টাকা নিয়ে আসতে? টাকা কি গাছে ধরে নাকি যে তুমি বলবে আর আমি তোমায় এনে দিব? কোনো টাকা নেই আমার কাছে। শিমুল তার স্ত্রীকে অনেক কথা শোনায়। তখন শিমুলের দ্বিতীয় স্ত্রী সবটা বুঝতে পারে। ও, তাহলে এই টাকার জন্যই আমাকে বিয়ে করে এনেছিল, আর এজন্যই দিদির সাথে এমন করেছে। আর আমি কি না দিদিকে আলাদা করে দিলাম? এ কথা বলে সে শিলার কাছে চলে গেল আর বলতে লাগলো, দিদি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি যে তোমার সাথে অনেক অন্যায় করেছি। না না ছোট, এভাবে বলিস না। তোদের কোনো দোষ নেই, সব দোষ যে আমার কপালের দোষ। আমার কারণেই এসব কিছু হয়েছে। দিদি, তোমাকে আর একা থাকতে হবে না। এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে, আর দেখবো সে কি করে আমাদের সাথে অত্যাচার করে। এরপর শিলা তাদের সাথে চলে যায়। এরপর থেকে শিমুল কিছু বলেই তারা দুই বউ রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে, যার কারণে শিমুল তাদেরকে আর কিছু বলতে পারে না। এরপর থেকে তারা সবাই একসাথে সুখে